রাহুল গান্ধী ও প্রবীণ মারাঠা চাণক্যের এক কাট্টা পাল্টা চালে ধূলিসাৎ অমিত শাহের আগ্রাসী মাস্টার প্ল্যান। ভেস্তে গেল শরদ পাওয়ারের দলের 8 সাংসদকে বশ করার মোদী শাহের ব্লুপ্রিন্ট। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই দিল্লির রাজনৈতিক অলিন্দে এক নজিরবিহীন শুনানি। এতদিন যে চাণক্য নীতির দোহাই দিয়ে এবং ইডি সিবিআই এর ভয় দেখিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার অহংকার করত বিজেপি, এবার খোদ লোকসভার অন্দরেই মুখ থুবড়ে পড়ল অমিত শাহের প্ল্যান। ব্যর্থ হলো মোদী সরকারের গোপনে ছককষা আরেক দফা কুখ্যাত অপারেশন লোটাস। 2026-এর এই বদলে যাওয়া রাজনীতিতে কিভাবে চূর্ণ হলো দিল্লির দম্ভ, দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি আলোচনায় শতরূপা। দিল্লির দরবারে অমিত শাহের চাণক্য নীতির চরম বিপর্যয়। রাহুল শরদ যুগলবন্দিতে মুখ থুবড়ে পড়ল বিজেপির অনৈতিক অপারেশন লোটাস এবং মোদী সরকারের আগ্রাসী স্বৈরাচার। সংসদের আসন্ন বাদল অধিবেশনের প্রাক্কালে ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু নয়াদিল্লির অলিন্দে এখন চরম খলবলি, তীব্র আতঙ্ক এবং নজিরবিহীন এক রাজনৈতিক দেউলিয়াপনার নগ্ন রূপ প্রকাশ পেয়েছে। যে চাণক্য নীতির ভুয়া দোহাই দিয়ে এবং অহংকারের বশবর্তী হয়ে গত এক দশক ধরে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছে, প্রতিপক্ষকে রাষ্ট্রযন্ত্রের জোরে গুড়িয়ে দেওয়ার আস্ফালন দেখিয়েছে, তা আজ খোদ লোকসভার অন্দরেই সেই স্বৈরাচারী দম্ভের চরম দেউলিয়াপনা ও কৌশলগত বিপর্যয়ে ফাঁস হয়ে গেল। রাজনৈতিক বিশ্লেষক মহল থেকে শুরু করে সমাজ মাধ্যমের সর্বত্র এই মুহূর্তে সব থেকে বড় যে বিস্ফোরক ন্যারেটিভটি তোলপাড় সৃষ্টি করেছে তা হলো কিভাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রবীণ মারাঠা রাজনীতিক শরদ পাওয়ার অত্যন্ত চতুর এবং আগ্রাসী পাল্টা চাল চেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বহু চর্চিত মাস্টার প্ল্যানকে ধূলিসাৎ করে দিলেন এবং পর্দার আড়ালে গোপনে ছককষা শাসক দলের কুখ্যাত অনৈতিক অপারেশন লোটাস কে এক ঝটকায় আস্থা করে নিক্ষেপ করলেন। বিজেপি এবং এনডিএ জোটের বর্তমান শক্তির সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় তাদের লোকসভার আসন সংখ্যা 293 এর ঘরে এসে থমকে গিয়েছে। বিভিন্ন আঞ্চলিক দল থেকে দলছুট ও সুবিধাবাদী কিছু সাংসদ এবং তৃণমূলের বিক্ষুব্ধ অংশকে জোর জুলুম করে টেনে এনেও এই সংখ্যা কোনো মতে 318 থেকে 319-এর বেশি পার করানো সম্ভব হচ্ছে না। কিন্তু এই ভঙ্গুর ও জোড়াতালির সংখ্যা তত্ত্ব নিয়ে মোদী শাহ জোটের পক্ষে তাদের দীর্ঘদিনের লালিত কিছু চরম বিতর্কিত স্বৈরাচারী এবং দেশের ধর্মনিরপেক্ষ ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংসকারী বিল একক শক্তিতে পাশ করানো কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে নারীবাদী সাজার ভণ্ডামি করে মহিলা সংরক্ষণ বিলের আড়ালে অত্যন্ত চতুরতার সাথে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের মতো এক মারাত্মক দুরভিসন্ধিমূলক এজেন্ডা এই বাদল অধিবেশনেই পাশ করিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। এই মারাত্মক আইনি চাল চালতে গেলে এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে গেলে শাসক দলের এখনো অন্তত 41 থেকে 42 জন অতিরিক্ত সাংসদের নিঃশর্ত সমর্থন প্রয়োজন। আর এই সংখ্যাতত্ত্বের বিশাল ঘাটতি মেটাতে পর্দার আড়ালে রাষ্ট্রযন্ত্রের চরম অপব্যবহার করে এক নোংরা, নিকৃষ্ট ও আগ্রাসী খেলায় মেতেছিল দিল্লির শাসক শিবির। শাসক দলের ক্রূর ব্লু প্রিন্ট ও কৌশল অনুযায়ী তাদের মূল লোলুপ দৃষ্টি পড়েছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপির প্রবীণ কাণ্ডারি শরদ পাওয়ার শিবিরের 8 জন লোকসভা সাংসদের ওপর, যার প্রথম সারিতে রয়েছেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। অমিত শাহের সুনিপুণ চক্রান্ত ছিল বাদল অধিবেশনে যখনই কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল টেবিলে রাখা হবে এবং ভোটাভুটি শুরু হবে, ঠিক তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভয় দেখিয়ে কিংবা অন্যান্য অনৈতিক রাজনৈতিক চাপ সৃষ্টি করে শরদ পাওয়ারের এই 8 জন সাংসদকে হয় এনডিএর পক্ষে ভোট দিতে বাধ্য করা হবে, না হয় তাদের অনুপস্থিত রেখে বিরোধী জোটের সংখ্যা বলকে পঙ্গু করে দেওয়া হবে। শুধু শরদ পাওয়ারের দলই নয়, তৃণমূল কংগ্রেসের বাকি 17 জন সাংসদের ওপরও ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরের মতো খাঁচায় বন্দি তোতা পাখিদের লেলিয়ে দিয়ে ক্রমাগত এক মানসিক ও রাজনৈতিক সন্ত্রাস তৈরি করা হচ্ছিল, যাতে তারা সংসদের ভেতরে শাসক দলের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হন। শাসক দলের এই আগ্রাসী ও নীতিহীন কৌশল প্রমাণ করে যে তারা সুস্থ ও গণতান্ত্রিক উপায়ে সংসদ চালাতে সম্পূর্ণ ব্যর্থ এবং জনগণের আসল ম্যান্ডেট হারিয়ে এখন তারা স্রেফ ভয় দেখিয়ে ও ব্ল্যাকমেল করে সংসদকে নিজেদের ব্যক্তিগত জমিদারিতে পরিণত করতে চাইছে। কিন্তু দিল্লির দরবারের সেই অতি গোপন ও অনৈতিক সিক্রেট প্ল্যান
এবার আর আলোর মুখ দেখতে পারল না। কারণ শাসক দল যখন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে বিরোধী শিবিরে ফাটল ধরাতে ব্যস্ত, ঠিক তখনই সজাগ, দূরদর্শী ও ক্ষিপ্রতার সাথে পাল্টা এক দুর্ভেদ্য রাজনৈতিক চক্রব্যূহ রচনা করেন রাহুল গান্ধী। অমিত শাহের এই আগ্রাসী ষড়যন্ত্র ব্ল্যাকমেইলের রাজনীতির আজ পাওয়া মাত্রই রাহুল গান্ধী নিজে সরাসরি ফ্রন্ট ফুটে এসে লড়াইয়ের ময়দান সামলান। তিনি কাল বিলম্ব না করে প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারের সাথে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত স্তরে দীর্ঘ ফোনালাপ চালান এবং অত্যন্ত সংবেদনশীল এই সংকটে নিজে হস্তক্ষেপ করেন। রাহুল গান্ধীর এই ক্ষিপ্র ও দূরদর্শী প্রতিরোধের মুখে দিল্লির তথাকথিত চাণক্যকে এবার নিজের পাতা ফাঁদে চরমভাবে আছাড় খেতে হয়েছে। রাহুল শরদ যুগলবন্দির ঐতিহাসিক জাদুতে শরদ পাওয়ার শিবিরের সমস্ত 8 জন সাংসদ এক কাট্টা হয়ে ইন্ডিয়া জোটের পতাকা তলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং সুপ্রিয়া সুলে সহ সমস্ত সাংসদ দিল্লির স্বৈরাচারী শাসকদের সাফ জানিয়ে দিয়েছেন যে ইডি, সিবিআই বা জেলের ভয় দেখিয়ে তাদের আদর্শচ্যুত করা যাবে না। তারা আসন্ন বাদল অধিবেশনে সম্পূর্ণ শক্তি নিয়ে ইন্ডিয়া ব্লকের পক্ষেই লড়াই করবেন এবং শাসক দলের প্রতিটি অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবেন। রাহুল গান্ধীর এই একটি মাত্র মোক্ষম চালে অমিত শাহের গোটা ফ্লোর ম্যানেজমেন্ট ও সাংসদ কেনাবেচার নোংরা রাজনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই অবিশ্বাস্য রাজনৈতিক বিপর্যয় বর্তমান ভারতের রাজনীতিতে শাসক দলের চরম নৈতিক দেউলিয়াপনা এবং মোদী শাহের একাধিপত্যের অবসানের এক স্পষ্ট ও জ্যান্ত দলিল। বিজেপি দীর্ঘদিন ধরে এই অন্ধ অহংকারে ভুগেছে যে অর্থের জোরে আর এজেন্সির জুজু দেখিয়ে তারা দেশের যে কোনো বিরোধী দলকে ভেঙে গুড়িয়ে দিতে পারে, যেমনটা তারা এর আগে মহারাষ্ট্রে বা দেশের অন্যান্য রাজ্যে অত্যন্ত নির্লজ্জভাবে করেছিল। কিন্তু 2026 সালের পরিবর্তিত ভারতের রাজনৈতিক বাস্তবতা এসে তাদের এই দাম্ভিকতা এবং পেশি শক্তি চরমভাবে মুখ থুবড়ে পড়ল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী সরকারের এই আগ্রাসী নীতি আসলে তাদের ভেতরে লুকিয়ে থাকা চরম দুর্বলতা, কাপুরুষতা ও ক্ষমতার সিংহাসন হারানোর তীব্র ভয়েরই এক বহিঃপ্রকাশ। দেশের আমজনতার আসল ম্যান্ডেট হারিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে এবং শরিকদের দয়ায় টিকে থাকা এই সরকার এখনো বুঝতে পারছে না যে তাদের সেই স্বৈরাচারী সংখ্যাগুরুবাদের আস্ফালন দেখানো দিন চিরতরে ফুরিয়ে গিয়েছে। তাই তারা সংসদের ভেতর সুস্থ, স্বাভাবিক ও গণতান্ত্রিক আলোচনার পথ সম্পূর্ণ পরিহার করে বিরোধী সাংসদদের বশ করতে এক নোংরা ও জঘন্য এজেন্সির রাজনীতির আশ্রয় নিচ্ছে। কিন্তু রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের 24 ঘন্টার সজাগ পাহারা ও আগ্রাসী কাউন্টার অ্যাটাক প্রমাণ করে দিয়েছে যে বিরোধী শিবিরকে আর দুর্বল ভাবার কোনো অবকাশ নেই এবং দিল্লির স্বৈরাচারী রাজাদের প্রতিটি আঘাতের পাল্টা জবাব দেওয়ার মতো শক্তি ও সাহস এখন বিরোধীদের রয়েছে। এই তথ্য পালট করা ঐতিহাসিক রাজনৈতিক বিজয়ের পর দেশের আম জনতা ও বিরোধী জোটের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। অন্যদিকে ক্ষমতার দম্ভে অন্ধ মোদী এবং অমিত শাহকে এখন বাধ্য হয়ে তাদের পুরনো অগণতান্ত্রিক ও কুৎসিত সংসদীয় রণকৌশল নতুন করে বদলাতে হচ্ছে। এই ঘটনা দিল্লির মসনদকে এক চূড়ান্ত ও অমোঘ বার্তা দিয়ে দিল যে সংসদের বাদল অধিবেশনে কোনো গণবিরোধী, স্বৈরাচারী বা দেশের ক্ষতি সাধনকারী বিল পাশ করানো বিজেপির জন্য এখন আর মুখের কথা নয়। দিল্লি ক্ষমতার অলিন্দে বসে থাকা স্বৈরাচারী শাসকদের চোখের সামনে থেকে যেভাবে রাহুল গান্ধী 8 জন সাংসদদের আস্থা ও ভরসাকে ইন্ডিয়া জোটের সাথে অক্ষুণ্ণ রাখলেন তা দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল সুনামি সৃষ্টি করেছে। এটি শাসক দলকে এই চরম ও চূড়ান্ত শিক্ষাই দিয়ে গেল যে দেশের জনতা ও দেশের ঐক্যবদ্ধ বিরোধী দল এখন আর তাদের কোনো আগ্রাসন, কোনো ভয়ভীতি বা কোনো এজেন্সির মারের মুখে মাথা নত করতে রাজি নয়। চাণক্য তকমার আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক দাপট ও স্বৈরাচারকে কিভাবে সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধের জোরে ধূলিসাৎ করে দিতে হয় 2026 সালের এই নতুন ও শক্তিশালী ইন্ডিয়া জোট তা অক্ষরে অক্ষরে এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করে ছাড়ল।